আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রংপুর জেলার গঙ্গাচলা উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের পাশে বিশাল বড় একটি ঘাস চাষের মাঠে। এই ঘাস চাষ করেছেন এই এলাকার একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা সাকিব ভাই। আমরা তার সাথে কথা বলবো, ঘাস চাষে বিভিন্ন তথ্য দেব। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আমার পেছনে হচ্ছে গজঘণ্টা স্কুল, গজঘণ্টা প্রাইমারি স্কুল, হাই স্কুল, একই সাথে এখানে কলেজ এবং ইউনিয়ন পরিষদ। এই জায়গায় তাদের ঘাস চাষের অবস্থান। আমরা পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি জায়গা। এখানে প্রায় 2 একর জায়গা জুড়ে তারা কয়েক বছর যাবত ঘাস চাষ করতেছেন। আমাদের দেশে এখনো অসংখ্য উদ্যোক্তারাই ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করছে। সেই সাথে ঘাসের কাটিংয়েরও বেশ চাহিদা রয়েছে। সাকিব ভাই একই সাথে ঘাস চাষ করে নিজের গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি তারা এই ঘাসের কাঠিগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করতেছেন এবং বিভিন্ন উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন। আজকে ঘাস চাষের বিভিন্ন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং এই সময়টাতে অনেকে ঘাস চাষে আগ্রহী হচ্ছে। কোন সময় ঘাস লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। সাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো তোফাজ্জল ভাই, ভালো আছি। ঘাসের তো বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছি। জি ভাই, এগুলো জারাওয়ান হাইব্রিড ঘাস। শুধু কি ঘাসে চাষ হচ্ছে না আর অন্য কিছু আছে? আপাতত এখন ভাই ঘাসের চাষ হচ্ছে, কারণ ঘাস চাষে সেরকম কোনো পরিচর্যার দরকার হয় না। এই কারণে প্রথমে শুরুতে গবাদি পশুর খামার করার ইচ্ছা ছিল, ওখান থেকেই ঘাস চাষ দিয়ে শুরু করেছি। আচ্ছা, এই পাশটাতে কি কি হচ্ছে? বাসায় খাওয়ার জন্য অর্গানিক ভাবে সমস্ত সবজির করা হচ্ছে। বেগুন, ফুলকপি, পাতাকপি থেকে শুরু করে গাজর। এখানে কোনো কীটনাশক বা বিষ? শুধু এখানে জৈব সার ইউজ করা হয়েছে, আপনার গরুর গোবর। আচ্ছা, এছাড়া আর অন্য কোনো কিছুই দেওয়া হয় না। ফুলকপি না? এটা ফুলকপি। এটা কি? এখানে এটা হচ্ছে গাজর আছে, আর এখানে আছে ধনিয়া পাতা। আচ্ছা, যেহেতু অর্গানিক ভাবে করেছেন, এই গাজরের টেস্টও আলাদা হবে হয়তো। জি ইনশাআল্লাহ। যাই হোক, নিজের জন্য করতেছেন, চমৎকার। অনেক শাকও লাগিয়েছেন। চলেন এই পাশটা একটু দেখবো আরো। জি আসেন ভাই, সমস্ত প্রকারের সবজি করার চেষ্টা করেছি ভাই। ঘাস কি কন্টিনিউ কাটা চলতেছে? জি ভাই। এই যে কাটার পরে কি এত সুন্দর হয়েছে, এটা কয়দিন হলো? এটা হচ্ছে আপনার বয়স 15 দিনের কাছাকাছি হবে। তো একটা করে থোপ থেকে আপনার মোটামুটি দেখা যায় যে 1-1.5 কাছাকাছি আপনার ঘাস বের হয়। আচ্ছা, এই ঘাসটার হচ্ছে আপনাকে একটু স্পেস বেশি দিতে হয়। এটা আপনি যদি 3 থেকে 4 ফিট যদি আপনি দূরত্ব দেন একটা সারি থেকে আরেকটা সারি, তবে ঘাসটা পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়ার কারণে ফলনটা অনেক বেশি হয়। এটা আস্তে আস্তে কমে আসে। আপনার এখানে যেমন দেওয়া ছিল আপনার 2 গিটের কাটিং, তা থেকে 3 থেকে 4 বার কাটার পরেই এইরকম পর্যায়ে চলে যায়। আপনাদের এদিকে মাটিটা বেশ উর্বর দেখতে পাচ্ছি। জি, এখানে বেলে দোআঁশ মাটি এইদিকে। এটা বেলে দোআঁশ মাটির জন্য ভালো হবে, কারণ আপনার এই ঘাসগুলো উঁচু জমির জন্য এই ঘাসটা সবথেকে ভালো হয়। এই ঘাস তারপর অনেক উঁচু লম্বা হয়েছে, এত বড় বয়সের করা কেন? মূলত এটা বীজ আকারে এই গাছটা রাখা হয়েছে দেখে। এটার বয়স হচ্ছে আপনার 4 থেকে 4.5 মাস, 5 মাস যখন হয় তখন একটা ঘাস পরিপক্ক হয়। পরিপক্ক হলে তখন বুঝবেন যে আপনি ঘাসটা থেকে আপনার শিকড় ছড়াবে, এবং ঘাসটা তখন আপনার এটা যদি লাগানো হয় এটা কিন্তু আর তখন আপনার নষ্ট হয় না। এই যে আপনি দেখতেছেন এখানে কিন্তু কুড়ি চলে আসছে। জার্মিনেশন ভালো, যার কারণে এগুলো অনেক বয়স। এগুলো বীজ হিসাবেই চলে যায়। তো আখের মতো করে হয়েছে। জি, আখের মতোই। ঈশ্বরদী, পাবনা, তারপরে আপনার কাশীনাথপুরে ওইদিকে দেখেছি এরকম কিছু আখ পাওয়া যাচ্ছে। আসলে কেউ মনে করতে পারবে না যে এটা আখ কিনা অন্য কিছু। এই পাশে কাটার পরে এটা কি হবে? এই জায়গাগুলো এখন আমাদের কাটার পরে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার পানি দিয়ে দেওয়া হয়। আপনার 4 থেকে 5 দিনের মধ্যেই হয়ে যায়, এবং এই ঘাস হতে আপনার অনেক কম সময় লাগে। প্রথমবার যখন আপনি একবার বপন করবেন, বপনের পর 45 দিনের মতো সময় লাগে। এরপর থেকে 28 দিন 30 দিনের মধ্যে আপনার এই ঘাস 5 থেকে 6 ফুটের মতো আপনার হয়ে যায় উচ্চতা। এই ঘাস এমনিতে যদি আপনি 3 থেকে 4 মাস রাখেন, এই ঘাস তখন 14 থেকে 16 ফিটের মতো উচ্চতা লম্বা হয়েছে। আচ্ছা, এই যে ঝাড়টা বা থোপটা দেখতে পাচ্ছি, এটা তো বিশাল বড়। এটা কি একটাই ছিল? জি, একটাই। এখানে এত বড় হয়েছে? হ্যাঁ, এটা আপনার দেখা যায় যে এক একটা থোপ যখন আপনি কয়েকবার কাটা পড়বে, কাটা পড়ার পরে এক একটা থোপ থেকে আপনার 150, 200, 300, 400 এরকমও বের হয়ে কুশি বাইর হয়। এটা আপনার যত পরিমাণে আপনি আসলে জৈব সার ইউজ করবেন, গোবর সারটা এই ঘাসের জন্য অনেক ভালো। রাসায়নিক সারের বদলে আপনি যদি গোবর সারটা
ব্যবহার করতে পারেন। তারপর রাসায়নিক সার যদি ব্যবহার করেন কেউ, তাহলে আপনাকে শতক প্রতি 1 কেজি করে আপনার ইউরিয়া অথবা ড্যাপ এই সারটা ইউজ করতে হয়। আর বেশিরভাগ জৈব সারটা, তাই জি, না? জৈব সারটা, জৈব সার যত পরিমাণে দিবেন আপনার এই ঘাসের জন্য তত ভালো। এটা কি গরুকে খাওয়াবেন না? এই জায়গাগুলো আবার বাড়বে, কাটিং হবে? আমাদের এখানে কচি অবস্থায়ও যায়, আবার ম্যাক্সিমাম সময় কাটিং অবস্থায় যায়। কাটিং এর জন্যই এই ঘাসগুলো রাখা হয়। কাঁচা ঘাসেরও চাহিদা রয়েছে আপনাদের? কাঁচা ঘাসের চাহিদা এখানে ব্যাপক পরিমাণে, কারণ আমাদের দেখা যায় যে এই গ্রামাঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই আপনার 2-1টা করে গরু ছাগল এগুলো থাকে। আর এই ঘাস আপনার গরু ছাগল গারল মহিষ ভেড়া যে কোনো কিছুই এটা খেতে পারে। আমরা এখন অনেকেই গরুকে ঘাস দিতে পারি না, দানাদারের উপর নির্ভরশীল। জি, এই ঘাস ঘাসের যেমন দেখা গুরুত্ব যায় রয়েছে। 100 কেজি গরুর জন্য জি। 5 থেকে 6 কেজি ঘাস হলে তার অনেকটা দানাদার খাবারের উপর নির্ভরশীলতা কমে। তাই না? তো এই কারণেই ঘাস এবং সাইলেজ এই জিনিসগুলো অনেক ভালো। আচ্ছা। গবাদি পশুর ফার্ম যারা করবে তাদের জন্য অনেক উপকারী এই জিনিস। এটা একদম নরম, এটা এত নরম যে এটা মানুষও খেতে পারে। একটু টক মিষ্টি আছে আর কি। একটু টক মিষ্টি স্বাদ। শুকায় গেছে কিছু ঘাস, এগুলো কোন অংশটা এখানে ফেলায় রাখছেন? এখানে যেগুলো অংশ এই ঘাসের সঙ্গে দেখা যায় যে অনেক পরিমাণে ঘাস হয়, তো চাপাচাপির কারণে মানে চিকন হয়ে যায়। চিকন হয়ে যায় কিছু। হ্যাঁ। সেই চিকন অংশগুলোকে আমরা এভাবে ফেলে দিয়ে স্তূপ করে রেখে দিই। এটা শুকায় যাচ্ছে। এটা জ্বালানির কাজে তখন ব্যবহার হয়। এখানে কি হচ্ছে? এখানে ভাই ঘাসের কাটিং করা হচ্ছে। এখানে ঘাসের বীজ এগুলো এইভাবে করে এইরকম করে 2 গিটের সাইজে কাটা হয়। এটা সারা বাংলাদেশে আমাদের এটা এখান থেকে চলে যায় ঘাস। তাই? জি, 64টা ডিস্ট্রিক্টে দেওয়ার চেষ্টা করি এবং থানা পর্যায়েও আমরা দিই। এটাতে আমরা কোনো প্রকার অ্যাডভান্স নেই না, আপনার কোরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতেই ঘাসটা দেওয়া হয়। এখানে কতগুলো কাটিং আছে? আজকে কোথায় যাবে? চুয়াডাঙ্গায় যাবে এক জায়গায়, তারপরে ঝিকরগাছায় যাবে, যশোরের ঝিকরগাছা? জি, এবং ময়মনসিংহের মুক্তাগাছায় যাবে, গাইবান্ধার সাঘাটায় যাবে। আজকে 15,000-এর মতো আছে cutting। এনারা কি সবসময় কাজ করেন আরো লোক জি, আছে? আমার মোটামুটি যেরকম অবস্থায় মানে কাটিং এর যে পরিমাণ চাহিদা পড়ে জি। সেইভাবেই লোক কাজ করে। কখনো 5 জন 7 জন 10 জন এরকম করে কাজ করে। সাকিব ভাই কয়জন মিলে এসব করতেছেন এবং কতদিন যাবত? এটা আমি এবং আমার বড় ভাই, আমরা 2 জন মিলেই এটা করতেছি। তো এগুলো সব পৈতৃক জমি। আমার কৃষির সঙ্গে অতটা সম্পৃক্ততা ছিল না আগে। আপনার গবাদি পশুর খামার করার চিন্তাভাবনা ছিল, ওটা থেকেই প্রথমে ঘাসটা লাগানোর চিন্তাভাবনা করি, তারপর থেকে এটা শুরু হয়ে গেছে। এই ঘাসের প্লট কত বিঘার এটা? এখানে আছে আপনার 7 বিঘার মতো আছে এই দিকের জায়গাটায় লাগানো, সবগুলো জারাওয়ান আছে। তার আগে পাকচং ঘাসটা ছিল, ওটার পরে ওটা দেখলাম যে একটু শীতকালে একটু ফলনটা কম হওয়ার কারণে তারপরে দেখলাম যে সব দিক দিয়ে জারা ঘাসটা অন্যান্য সিজন অতটা ভ্যারি করে না আপনার ফলনটা, এই কারণে ঝাড়া ঘাসটা পরে লাগানো হয়েছে। গরু পালনের উদ্দেশ্য থেকে ঘাস লাগা, পরবর্তীতে এই যে ঘাসটাকে বাণিজ্যিকভাবে নিলেন কেন? বাণিজ্যিকভাবে নিলাম কারণ আমার এই জমি দেখে আপনার আশপাশের চাহিদা পূরণের পাশাপাশি আমি দেখলাম যে অনেক জায়গা থেকে আমাকে কল আসা শুরু করলো। অনেকে হয়তো বা এদিক দিয়ে গেছে, যে এই জাতটা দেখছে, জাতটা দেখার পরে তারা ফোন দিচ্ছে যে ভাই আপনার এইরকম জাত দেখলাম, এই জাতটা আমাদের একটু লাগতো। তো এটার পরে 2-1 জন এরকম নেয়ার পরে এটা আপনার মোটামুটি একটু প্রচার হয়ে যাওয়ার পরে তারপর আমার আস্তে আস্তে তখন চিন্তাটা মাথায় আসলো যে না, এটা যদি আমার এখানে যদি কিছু মানুষের উপকার হয়েছে, তো এটা দেখা যাক আরও কোথায় ইয়ে করা যায়। পরে আমি দেখলাম যে অনেক মানুষ এই ঘাসের কাটিংটা সেল করতেছে, তো সেটা চিন্তাভাবনা থেকেই পরে এটা বাণিজ্যিকভাবে জিনিসটাকে নিলাম। 4 বছর থেকে বিগত বছরগুলোতে এই জমিতে ঘাস হতো না চেঞ্জ করছেন পর্যায়ক্রমে? হ্যাঁ, এগুলো জমিতেই ঘাস হতো। বিগত বছরে কেমন কাটিং সারা বাংলাদেশে দিয়েছেন? এখান থেকে মোটামুটি আপনার 10 লক্ষ 12 লক্ষর মতো কাটিং যেয়ে থাকে আপনার প্রতি বছর। হচ্ছে যে এই সময়টা কাটিং এর একটা চাহিদা থাকে, সারা বছরই এটা থাকে। তারপর বর্ষাকালের একটু আগে এটা লাগানো ভালো। এই সময়টা শীতকালের এই সময়টায় আবার একটু চাহিদা বেশি হয়ে যায়। এটার কাটিং দেখা যাচ্ছে যে 1 টাকা, কখনো 1 টাকা, কখনো 80 পয়সা, কখনো 1.5 টাকা 2 টাকা এরকম করেও কাটিংটা চলে যায়। এবছরে কতদিন থেকে বিক্রি শুরু করছেন? আমার বিক্রি শুরু হয়েছে আপনার বিগত 1 মাস থেকে শুরু করছি আমরা বিক্রি। এখন সামান্য কিছু গেছে, এই মোটামুটি দেখা যাবে যে 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ পুরোটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছেন আর কি, তাই না? জি, ফেব্রুয়ারির শেষ পর্যায়ে এসে দেখা যায় যে শেষ হয়ে যায়, তখন অনেকেই চায় কিন্তু দিতে পারি না। আচ্ছা, কৃষিতে সম্পৃক্ত ছিলেন না, এখানে এসে কাজ করতেছেন, কেমন লাগতেছে এবং ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? কৃষিটা সবচেয়ে আদিম পেশা, সেই আদিম পেশার সঙ্গে মানুষ আসলে এমনিতেই সম্পৃক্ত হয়ে যায়। জি, কৃষিটা এমন একটা জিনিস, এটাতে আপনার শারীরিকভাবে বলেন মানসিকভাবে বলেন অনেক প্রশান্তিদায়ক একটা জিনিস। কেমন লাগে সব মিলে? অনেক ভালো লাগে। এখানে তো অনেকেরই কর্মসংস্থান হয়েছে, নিজেরাও হয়তো বছর শেষে একটা অর্থ উপার্জন করতেছেন এখান থেকে। জি। এই জায়গাটা কি আগে কি চাষ হতো এবং সেই জায়গা থেকে এখন এটা চাষাবাদ করে কতটা লাভবান হওয়া যাচ্ছে? এখানে আমার দেখা যাচ্ছে যে এগুলো উঁচু জমি হওয়ার কারণে এখানে আপনার আগে সবজি, আলু,
তামাক এই টাইপের জিনিসগুলো আপনার এখানে চাষাবাদ করা হতো। অন্যান্য ফসলের থেকে অনেকাংশে বেশি লাভজনক। বিঘা প্রতি আপনার 20 থেকে 25 টন উৎপাদন হয়। অন্যান্য ফসল যেখানে আপনার দেখা যাচ্ছে যে আমাদের এখানে দনের হিসাব 22 শতকে একদম, এখান থেকে দেখা যাচ্ছে যে অন্যান্য ফসল বা ধান এগুলো উৎপাদন করে যে পরিমাণ আপনি অর্থ উপার্জন করতে পারবেন, তার থেকে ঘাস অনেক বেশি পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, মোটামুটি ডাবল বা ট্রিপল এই অঙ্কটা। যেমন অন্যান্য জিনিসে স্প্রে করতে হয়, কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, অনেক কিছু দিতে হয়। তো এটাতে শুধু লাগানোর পরে আপনি যদি একটু জৈব সার দেন এবং আপনি প্রতি মাসে কাটানোর পরেই আবার যদি একটু সার দিয়ে দেন, পানি দিয়ে দেন, সপ্তাহে 1 দিন 2 দিন পানি দিয়ে দিলেন, তাহলে আর কোনো কিছু লাগে না। বিঘা প্রতি কীরকম কাটিং লাগানোর জন্য পরামর্শ দেন কৃষকদেরকে? এটা শতক প্রতি আপনাকে যদি আমি বলি, শতক প্রতি 250 পিস কাটিং আপনার যদি 1 থেকে 1.5 ফিট দূরত্ব দিয়ে কেউ লাগায় সে লাগাতে পারে। কিন্তু সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যেটা হবে সেটা হলো আপনার যদি 4 ফিট দূরত্ব দেন এই ঘাসটা, তখন সবচেয়ে ভালো উৎপাদনটা হয় ঘাসের। সেক্ষেত্রে কি কাটিংয়ের পরিমাণ আপনার তখন একটু কম লাগবে, কিন্তু আপনি প্রতি জায়গায় 2টা করে কাটিং দিবেন। কাটিং দিলে ওখান থেকে ঘাসের ঝোপটা অনেক বড় হয়ে যায়। অনেক সময় কল আসে যে ভাই আপনার কাছে গুয়েতেমালা আছে কিনা, স্মার্ট নেপিয়ার আছে কিনা। আমাকে অনেক প্রকারের ঘাসের নতুন নতুন জাতের যেগুলো চাহিদা, এগুলো মানুষ আমাকে অনেক সময় ফোন করে বলে। তো আমার ইনশাআল্লাহ নেক্সট আমার প্ল্যান আছে যে আমার কাছে মোটামুটি যেন সমস্ত প্রকারের ঘাসই থাকে, যেন আমি খামারিদেরকে সুলভ মূল্যে এটা দিয়ে একটু উপকার করতে পারি। অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলছিলাম সাকিব ভাইয়ের সাথে। তাদের এই ঘাস চাষের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেশে বর্তমানে এই জারা হাইব্রিড ঘাসটি বেশ জনপ্রিয় হয়েছে এবং সুনাম অর্জন করেছে খামারিদের কাছে, যার কারণে খামারিরা বেশ চাষের জন্য এটা খুবই আগ্রহী। এখন ক্ষুদ্র পরিসর থেকে বাণিজ্যিকভাবে অনেকে এটা চাষ করতেছে। বাণিজ্যিকভাবে এটি চাষ করে অনেক শিক্ষিত উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ একদিক থেকে যেমন ঘাসের চাহিদা পূরণে এটি বড় ভূমিকা রাখতেছে, অপরদিকে এর কাটিং বাজারজাত করে অনেকে আবার আর্থিকভাবে লাভবান হচ্ছে। সাকিব ভাইরাও কিন্তু এই কাজটি করতেছেন। তাদের এই জায়গাটি যেহেতু এর আগে অন্য ফসল চাষ হতো, অল্প শ্রম এবং অল্প বিনিয়োগ করে তারা বছর শেষে এখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছেন। পাশাপাশি এলাকার সহ সারা দেশের চাষিদেরকে একটা সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা মনে করি যে আপনারা যারা গবাদি পশুপালন করেন অবশ্যই আপনাদেরকে ঘাস চাষ করতে হবে এবং এই ধরনের উচ্চ ফলনশীল ঘাসগুলো আপনাকে চাষ করতে হবে। যেমন এখন জারা হাইব্রিড ঘাসটি বেশ জনপ্রিয়। এছাড়াও অনেক প্রকারের ঘাস রয়েছে, তবে এটি খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই লাভজনক হচ্ছে এবং অধিক উৎপাদনশীল হওয়ায় খামারিদের কাছে বেশ সমাদৃত হয়েছে। আমরা মনে করি আপনারা এই ঘাসটি নিশ্চিন্তায় চাষ করতে পারেন এবং আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন। দর্শক, এই ছিল আজকে সাকিব ভাইয়ের ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।